এদিকে মাউসিয়াত বাসায় এসে ইচ্ছে মতো কান্নাকাটি করলো। আজ সে ভেবেছিল ইমনকে বলবে সে ইমনকে পছন্দ করে, কিন্তু হঠাৎ ইমন এমন কিছু করে বসবে তা মাউসিয়াত ভাবতেও পারেনি। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যাকে আমি ভালোবাসি সেই আমাকে দূরে সরিয়ে দেয়। কেন বারবার আমার সাথে এমন হচ্ছে? কয়েক সপ্তাহ ধরে সায়ন্তনী আর ইমনের ঘনিষ্ঠতা বাড়ছে। সায়ন্তনী এখনো বুঝতে পারছে না ইমন এসব মাউসিয়াত আর ইভানকে দেখানোর জন্য করছে। আজ সে সেজেগুজে চায়ের দোকান খুলেছে ক্লাস শেষে এক কাপ চা খাওয়ার জন্য। আরব সায়ন্তনীর দোকানে এসে অবাক হয়ে গেল। সায়ন্তনী কোন পরিবেশে কেমন সাজ দিতে হয় তা জানে না, তাই এই মুহূর্তে তাকে দেখতে মোটেও ভালো লাগছে না। আশেপাশে সবাই কেমন যেন বাঁকা চোখে তার দিকে তাকাচ্ছে। আরব পকেট থেকে টিস্যু বের করে আর তার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমাকে কেমন লাগছে দেখতে? তাড়াতাড়ি মুখটা মুছে ফেলো। সায়ন্তনী অবাক হয়ে বলে, কেন? অনেক সময় নিয়ে সেজেছি। ইমনের সাথে আজকে বাইরে ঘুরতে যাব। ও বলেছে আমাকে এসে নিয়ে যাবে। আমি বলছি তো তোমাকে দেখতে ভালো লাগছে না। সায়ন্তনী আরাফের কথা কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না। তার মনে হচ্ছে আরাফ তাকে ইচ্ছে করেই মিথ্যে বলছে। সে নিজেই বাড়ি থেকে বের হওয়ার আগে আয়না দেখে এসেছিল। তার মোটেও নিজেকে খারাপ লাগেনি। তখনই মাউসিয়াত তার দোকানে এলো। মাউসিয়াতকে দেখে সায়ন্তনী বলে, চা দেব? মাউসিয়াত আরাফের দিকে তাকিয়ে সায়ন্তনীকে বলল। আমার তোমার সাথে কথা আছে। সায়ন্তনী বলে, বলো। ইমন তোমাকে ভালোবাসে না, শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করো না। সায়ন্তনী মাউসিয়াতের কথা শুনে আবার চা বানাতে লাগলো। মাউসিয়াত সায়ন্তনীর এমন গা ছাড়া ভাব দেখে বলে, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? সায়ন্তনী মাথা নেড়ে বলল, তোমার কথা বিশ্বাস করলে সবাই ঠকবে। সেই স্কুল থেকে দেখেছি। তোমার যা ভালো লাগে তা তুমি অন্য কাউকে দিতেই পছন্দ করো না। এখন তুমি ইমনকে পছন্দ করো, তাই তুমি আমাকে নিষেধ করছো। কাল ইভানকে ভালো লাগতো, তাই ইমনকে কষ্ট দিয়েছো। মাউসিয়াত মলিন হেসে বলে, আমি তখন বোকা ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। হ্যাঁ, আমার ইভানকে ভালো লাগতো তাই ইমনকে কষ্ট দিয়েছি। আর আমার তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই যার জন্য তোমাকে সাহায্য করতে চাইছি। আমি ইভানকে ভালোবাসি, তাই আমি চাই না ও এমন কাজ করুক যার জন্য ও নিজেই অনুতপ্ত হোক। ইমন তখনই সায়ন্তনীর দোকানের সামনে এসে মাউসিয়াতকে দেখে নেশা লাগানো কণ্ঠে বল, শান্তনী, তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইমন মাউসিয়াতের চোখের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। মাউসিয়াত দাঁতে দাঁত চেপে বলে, তুমি এসব অভিনয় কখন শিখেছো? তুমি মানুষের অনুভূতি নিয়ে তামাশা করছো? ইমন মাউসিয়াতের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুমি আর ভাই মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছ, তাই অনুভূতি নিয়ে অন্তত তুমি আমাকে কোনো বাসন দিও না। ইমন সায়ন্তনীকে টেনে দোকান থেকে বের করে। এবার একটা ছেলেকে দোকানে বসিয়ে দিয়ে সায়ন্তনীকে নিয়ে চলে গেল। আজ অরুণিকার 10 বছর পূর্ণ হয়েছে। 6 জন মিলে তার জন্মদিনের আয়োজন করেছে। শতাব্দী সায়ন্তনী আর মাউসিয়াতকে দাওয়াত দিয়েছে। সাথে সুরাইয়া, খোকা আর ডুমুরকেও নিয়ে এসেছেন। অরুণিকা অনেক জোরাজুরি করেছিল, তাই বিয়ন সহ তার 2-3 জন বন্ধুদেরও বিকেলে দাওয়াত দেওয়া হলো। কেক কাটার পর উপহার নিয়ে অরুণিকা যত আগ্রহ। সে সবার উপহার খুলে দেখার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। শেষমেশ একটা একটা করে বক্স খুলতে লাগলো। ইমন তাকে একটা খেলনার গাড়ি উপহার দিয়েছিল। সেই গাড়িটা দেখেই শতাব্দী হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ইমন রাগী কণ্ঠে বলল, এভাবে হাসার কি আছে? শতাব্দী হাসতে হাসতেই বলল, ছোট সখী, তুমি ইমনের দেওয়া গাড়িতে চড়ে স্কুলে যেও। শতাব্দী আবারও হাসতে লাগলো। মাসিয়া তার দেওয়া উপহারটা এগিয়ে দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করলো, কারণ সে বুঝেছিল ইমনের উপহার দেখে অরুণিকা তেমন একটা খুশি হয়নি, আর তাই ইমনেরও মন খারাপ হয়ে গেছে। মাসিয়া অরুণিকাকে একটা ছোট্ট ব্যাগ উপহার দিয়েছে। অরুণিকা সেটা কাঁধে ঝুলিয়ে বলে, সামনে ঈদ আসলে আমি এই ব্যাগটাতে আমার সব টাকা রাখবো। মাউসিয়াত মুচকি হেসে ইমনের দিকে তাকালো। ইমন মাউসিয়াতের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল। এবার অরুণিকা বাকিদের উপহারগুলো দেখতে লাগলো। সুরাইয়া অরুণিকার জন্য একটা জামা এনেছে, তাহমিদ হাতের বালা কিনেছে, শতাব্দী দিয়েছে মেকআপ বক্স, আর আরাফ দিয়েছে বড় একটা পুতুল। অরুণিকা পুতুলটা দেখে আরাফের কাছে দৌড়ে গেল। আরাফ হাঁটু কেড়ে অরুণিকার সামনে বসে বলে, পছন্দ হয়েছে।
হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমি এখন থেকে ঘুমানোর সময় এটাকে জড়িয়ে ধরে ঘুমাবো, কেমন? আচ্ছা। ইভান তার উপহারটা এগিয়ে দিয়ে বলে। আমিও তোমার জন্য স্পেশাল গিফট এনেছি। অর্ণিকা প্যাকেটটা খুলে দেখলো কয়েকটা বই। অর্ণিকা ভ্রুকুচকে ইভানের দিকে তাকালো। ইভান বলল, এখানে ফল ফুল পানি পাখি যানবাহন পোকা মাকড় সব কিছুর নাম আছে। এখন থেকে ছুটির দিনে তুমি এক পৃষ্ঠা শিখে আমাকে দিবে। অর্ণিকা মুখ বাঁকিয়ে বলে, না, আমি এটা নিব না। তুমি দাও তোমার গিফট। ভালো জিনিসের তো এখন কোনো মূল্যই নেই। শোনো, এখন তোমার পুতুল খেলার বয়স নেই। তাহমিদ ইভানকে থামিয়ে দিয়ে বলে। আজ অন্তত এসব বন্ধ কর। শতাব্দী অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে রেখেছে। আরব তার দিকে তাকিয়ে ইশারায় তাকে সরে যেতে বলল। শতাব্দীও একপাশে সরে হাসতে লাগলো। ইভান সেটা খেয়াল করে বলে। তুমি হাসছো কেন? শতাব্দী হাসি আটকে বলল, ভাবছি অরুণিকার বিয়ের দিন তুমি ওকে কি গিফট দিবে, কিভাবে সংসারে সুখী হওয়া যায় এমন বই। মিষ্টি মশাই তাহলে রান্নাবান্নার বই পাবে, যেখানে অনেক ধরনের রেসিপি থাকবে। আরাফকে তুমি কঙ্কাল গিফট করবে, আর তুর্যকে গানের বই। ইমনকে হয়তো ফুটবলের ইতিহাস আছে এমন বই দেবে। আর আহনাফকে কি স্ক্রু দেবেন নাকি জিনিসপত্র ঠিক করার জন্য? ইভান ধমকে সুরে বলে। চুপ করো তুমি। শতাব্দী চুপ হয়ে গেল। এরপর আহনাফ অরুণিকার হাতে একটা ঘড়ি পরিয়ে দিল। বলল, তোমার গিফট পছন্দ হয়েছে? অরুণিকা কিছু বলার আগে তুর্য এসে বলে। থ্যাংক ইউ, সারপ্রাইজ। একটা সাইকেল অরুণিকার সামনে এনে রাখে। অরুণিকা সাইকেলটা দেখে আনন্দে লাফিয়ে উঠল। সেটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। আহনাফ চুপচাপ সেদিকে তাকিয়ে রয়। আরাফ আহনাফের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে তুর্যের দিকে তাকালো। তুর্য অরুণিকাকে সাইকেলে বসিয়ে সাইকেলটা চালাতে তাকে সাহায্য করছে। অরুণিকাও উৎসাহ নিয়ে সাইকেলটা চালাচ্ছে। আহনাফ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে এলো। আরাফও তার পিছু পিছু এসে তার পাশে দাঁড়িয়ে বলল, ও এখনো ছোট। পুতুল, সাইকেল এসব জিনিসগুলো ওকে বেশি আকর্ষণ করবে। ওর ঘড়িটির মূল্য বুঝতে ওর অনেক বড় হতে হবে হানাফ। তুর্য কি ইচ্ছে করে এসব করছে? ও তো এত কিছু জানে না। তুই কি কাউকে জানিয়েছিস এসব? আমি কি ঢোল পিটিয়ে সবাইকে জানাবো? তাহমিদ কি ঢোল পিটিয়ে বলেছে ওর শতাব্দীকে ভালো লাগে? কিন্তু আমরা তো সবাই বুঝে ফেলেছি। শতাব্দীর এখন যথেষ্ট বয়স হয়েছে। ওর মাত্র 10 বছর পূর্ণ হয়েছে। পুরোকে ভালো লাগে এটা সবাই কিভাবে বুঝবে? তাহলে তুই কিভাবে বুঝেছিস? কারণ আমি শুরুর গল্পটা জানি, আর বাকিরা এর মধ্যের অংশটা দেখেছে। আর শুরুটা না জানলে কেউই কিছু বুঝতে পারবে না। তুই কেন ওরকে পছন্দ করতি, কেন ওর সাথে অকারণে ঝাড়ি করতি, কেন জাতির সামনে জোর করে সম্পর্কে জড়িয়েছিস, তুই বিনা চুক্তিতে বিনা দ্বিধায় স্বাক্ষর করেছিস, এসব আমি জানি আহনাফ। কারণ আমি শুরু থেকেই এসবের সাক্ষী ছিলাম। তুই সেদিন আমার জায়গায় থাকলে কি করতি? বুঝতে পারছি না। আমি অনেক খারাপ অবস্থায় আছি আরাফ। বিশ্রী একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি। নিজেকে কেমন কীট মনে হচ্ছে। কি ভাবছি আমি? কি হচ্ছে আমার সাথে? আমার এই অবস্থার জন্য একমাত্র দাদা দাদিই দায়ী। আরাফ আহনাফকে কিছু বলতে যাবে, তখনই ইভান এসে বলে। তোরা দুই ভাই এখানে কি করছিস? ইভান আসায় আহনাফ নিজেকে স্বাভাবিক করলো। ইভান ভ্রুকুচকে বলল, তুর্য অয়নিকাকে সাইকেল গিফট করেছে। এটা দেখে তুই বিরক্ত হচ্ছিস মনে হচ্ছে। আহনাফ আর আরাফ দুজনে ইভানের দিকে তাকিয়ে রয়। আহনাফ মনে মনে ভাবল, এভাবে সামনে থেকে চলে আসা হয়তো উচিত হয়নি। কেউ যদি এসব জানতে পারে তাহলে আমাকে নিয়েই হাসাহাসি করবে। মেঝেতে একটা ডায়েরি আর অনেকগুলো ছবি পড়ে আছে। পাশে একটা গ্লু আর কিছু রঙিন কলম। বারান্দায় দাঁড়িয়ে কানে হেডফোন গুঁজে এক হাতে একটা ছবি আকাশের দিকে তাক করে অন্য হাতে একটা ফোন নিয়ে ছবি তুলছে উপমা। ছবি তোলার পর ছবিটা ভালোভাবে দেখে বিড়বিড় করে বলল, উফ, আমার স্টারকে তো এই ছবিতে ঝাপসা দেখাচ্ছে। এই ফোনটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ভালো করে ফোকাসই হয় না। বাবাকে বলবো নতুন ফোন কিনে দিতে। পরক্ষণে এসে ইনস্টাগ্রামে ঢুকে আবার ইনবক্সে ঢু মেরে এলো। দেখলো মেসেজটা এখনো দেখা হয়নি। ফোনটা একপাশে ফেলে উপমা চেঁচিয়ে বলল,
1 মাস ধরে এসএমএস দিচ্ছি, কিন্তু তার তো আমার জন্য সময়ই নেই। এসব ভাবতে ভাবতেই উপমা চিরবির করে উঠল। পাশ থেকে উপমার মা মিসেস জুলেখা চেঁচিয়ে বলেন, সারা দিনেও কি তোর নাকি কান্না যায় না? তারপর জুলেখা মিনমিনিয়ে বলল, পড়াশোনা বাদ দিয়ে মাথা ছাড়া ছেলের একটা ছবি কেটে কেটে ডায়েরিতে লাগানো ছাড়া মেয়েটার আর কাজ নেই। উপমা রুম থেকে বেরিয়ে বলে। মা, আমি তোমার কথা শুনে ফেলেছি। জুলেখা দাঁত কিরমিরিয়ে বলে, শুনে আমাকে উদ্ধার করেছিস, পরীক্ষা খারাপ হলে দেখিস ডায়েরিটা আমি পুড়িয়ে ফেলবো। মা, তুমি আমার স্টারের ছবি পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু আমার মন থেকে ছবি কখনো পোড়াতে পারবে না, কারণ ও আমার মনে নিজের ছবি এঁকে ফেলেছে। মিসেস জুলেখা চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। তখনই উপমার বড় ভাই আদিল রুম থেকে বেরিয়ে বলল, মা, আমার মানিব্যাগ থেকে 200 টাকা উধাও হয়ে গেছে। মিসেস জুলেখা ছেলের দিকে তাকিয়ে আরেকবার উপমার দিকে তাকান, তারপর নিজের কাজে মনোযোগ দেন। মায়ের চোখ অনুসরণ করে আদিল বোনের দিকে তাকালো। উপমা ভাইয়ের কথা শুনে পা টিপে টিপে সরে আসতেই আদিল তার সামনে এসে দাঁড়ালো। উপমা ঠোঁট ফুলিয়ে বলল, ভাইয়া, তুমি না আমার লক্ষ্মী ভাইয়া। তারপর ফিসফিসিয়ে বলল, আমাকে বকা দিলে কিন্তু আমি মাকে তোমার রীতি বাবুর কথা বলে দিব। আদিল কিছু বলতে গিয়েও থেমে গেল। উপমা বুকে হাত গুজে জোরে জোরে বলে, ভাইয়া, আমি নিয়েছিলাম। আমার স্টারের ছবিগুলো ফোন থেকে প্রিন্ট করে বের করেছি। রঙিন ছবি বের করতে অনেক টাকা লাগে, জানো না? আদিল রাগী কণ্ঠে বলে, আমার টাকা খরচ করে তুই কোথাকার গায়কের ছবি প্রিন্ট করছিস, তাও আর যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। সে কোথাকার গায়ক না, ও আমার স্টার। আর শোনো, ও অনেক ভদ্র, তাই নিজের ছবি দেয় না। ওকে ভালোবাসার জন্য আমার ওকে দেখার প্রয়োজন নেই। ওর গিটার, ওর পরনের শার্ট, ওর চুলগুলোই আমার জন্য যথেষ্ট। আর ওর কণ্ঠ, আমি তো ভাবতে গেলেও পাগল হয়ে যাব। মিসেস জুলেখা মেয়ের কথা শুনে আদিলের দিকে তাকিয়ে বলেন, সে বয়সে আমরাও স্টারদের প্রেমে পড়েছি, ক্রিকেটারদের পোস্টার লাগিয়েছিলাম, কিন্তু তোর বোন তো ডায়েরি ভর্তি ছবি লাগিয়েছে একটা মাথা ছাড়া ছেলের। উপমা বিরক্ত হয়ে বলল, মা, ওকে মাথা ছাড়া ছেলে বলবে না। ও শুধু মুখটাই দেখায় না, ওর তো মাথা আসতেই। মুখখানা হয়তো পেঁচার মতো, তাই দেখাতে লজ্জা পায়। উপমা কিছুক্ষণ চুপ করে থেকে হনহনিয়ে নিজের রুমে চলে গেল। আদিল দীর্ঘশ্বাস ফেলে মায়ের সামনে এসে হাতে গিয়ে দিল। মিসেস জুলেখা ভ্রু কুঁচকে বললেন, হাতে গিয়ে দিচ্ছিস কেন? মার খেতে চাস? আদিল বলল, মা, তোমার মেয়ে আমার মানিব্যাগ খালি করেছে, এখন আমাকে টাকা দাও। আমি এখন আগ্রাবাদ যাব, আমার কাছে গাড়ি ভাড়াও নেই। তোর বাইক কোথায়? তেল শেষ হয়ে গেছে। মিসেস জুলেখা বললেন, রুমে ব্যাগ আছে, ওখান থেকে নিবি। 200 টাকা নিবি, কিন্তু এর বেশি না। তোর বাবা আমাকে এই মাসে খরচ চালানোর জন্য টাকাটা দিয়েছে। করিম সিদ্দিক আর জুলেখা হোসেনের বড় ছেলে আদিল সিদ্দিক আর তাদের ছোট মেয়ে উপমা করিম। এটাই তাদের 4 জনের ছোট্ট সংসার। করিম সিদ্দিক প্রবাসী, তিনি দুবাই থাকেন। মাঝে মাঝে দেশে আসেন। দেশে এলে বউ বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে যান। বিভিন্ন দেশে ভ্রমণ করা করিম সিদ্দিকের শখ। তার এই শখ আদিলও পেয়েছে, কিন্তু উপমা মায়ের মতোই ঘরকোনো স্বভাবের। তাদের দুজনকে এক প্রকার টেনেই ঘর থেকে বের করতে হয়। এদিকে ক্লাস শেষে কলেজের বাগানে চুপচাপ বসে রইল মাউসিয়া। ইভান দূর থেকে তাকে দেখে, তার পাশে এসে বসে। মাউসিয়াত ইভানের দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠতে যাবে, তখনই ইভান বলল, ইমন এসব ইচ্ছা করেই করছে। মাউসিয়াত কোনো উত্তর দিল না। ইভান আবারও বলল, সবার মধ্যে কম বেশি জিদ থাকে। ইমন এখন যা করছে সব জিদের বসে। তোমার মধ্যে এই জিদ ছিল, এখনো হয়তো আছে, কিন্তু আমাদের সামনে দেখাচ্ছ না। আর আগের চেয়েও তুমি অনেক পরিবর্তন হয়েছ। মাউসিয়াত বলল, পরিবর্তন হওয়ারই ছিল। এই জেদের বসে আজ পর্যন্ত আমার কোনো বন্ধু হলো না। শতাব্দী কত মিশুক একটা মেয়ে। তোমরা ওকে কত কথা বলো, তবুও কিচ্ছু মনে করে না। আর আমি সব কিছুতেই মন খারাপ করে বসে থাকি। আমি কারোর সাথেই মিশতে জানি না। সায়ন্তীও তো চুপ থাকে, তবুও ওর কত বন্ধু, তুর্য, তাহমিদ, আহনাফ। ওরা আমাকে পছন্দই করে না, শুধু আরাফই আমাকে কিছুটা বুঝে।
আমি বুঝি না তোমাকে। অনেকদিন তো আমাদের কথাই হয়নি, তুমি তো আমার কাছ থেকে দূরত্ব রাখছো। কারণ আমি চাই না ইমনের সাথে আমার আর কোনো ঝামেলা হোক। ইমন যা ভাবছে সেটা একদমই সত্য না। আমি সবসময় তোমাকে বন্ধুর চোখে দেখেছি, কিন্তু ইমন এই সম্পর্ককে অন্যদিকে নিয়ে যাচ্ছে। ইমন তোমাকে ভালোবাসে, এটা আমি জানি। ও ভাবছে এসব জানার পর আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছি। ও এখনো ভাবছে আমরা একজন আরেকজনকে এখনো পছন্দ করি, আর আপাতত আমরা ওর জন্যই দূরত্ব রাখছি। মাসিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন যেন মনে হচ্ছে ইমনকে বোঝানো সম্ভব হবে না। ওকে বোঝানো সম্ভব যদিও আমাদের মুখোমুখি হতো। ও তো আমার সাথে ঠিকভাবে কথাই বলে না। এখন একটাই উপায় আছে। কি উপায়? আগের আমার প্রশ্নের উত্তরটা দাও। কি প্রশ্ন? তুমি কি এখনো ইমনকে পছন্দ করো, নাকি আমাকে নিয়ে তোমার দুর্বলতা আছে? দেখো মাসিয়াত, কিছু মনে করো না, এটা আমার জানা জরুরি, তাহলে এই উপায়টা বাস্তবায়ন হবে। ইভান, তুমি আমার জেদ ছিলে, এটা ভালোবাসা ছিল না। তোমাকে আগেই বলেছি, আমি ভাবতাম ভালোবাসা বরাবরিতেই সম্ভব। তুমিও টপার ছিলে, আমিও টপার ছিলাম, ভাবতাম আমাদের ভালোই মানাবে। কিন্তু ভালোবাসা এসব দেখে হয় না। ভালোবাসা তো আত্মার সম্পর্ক, এটা মুগ্ধতার সম্পর্ক। আর আমি ইমনের প্রতি মুগ্ধ হয়েছি। ওর প্রতি ভালো লাগা আমার কোনো কারণ ছাড়াই চলে এসেছে। তাই আমার মনে হয় ভালোবাসতে কোনো কারণ লাগে না, কোনো গুণ লাগে না। ভালোবাসা এমনিতেই হয়ে যায়, হুট করে হয়ে যায়। আমি নিজেও জানি না কবে থেকে আমি ইমনকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু যেদিন থেকে আমার ওকে বারবার দেখার ইচ্ছে জাগলো, ওর সাথে কথা বলার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, রাত দিন শুধু ওকে নিয়েই ভাবতাম, তখন বুঝতে পেরেছি আমি অভিমানী ছেলেটাকে ভালোবেসে ফেলেছি। ইভান মনে মনে হাসলো। সে জানে ইমন মাওশিয়াতকে এখনো ভালোবাসে। ইমনের ভালো থাকা মাওশিয়াতকে ঘিরে। ইভান এখন তাদের এক করেই ছাড়বে। হয়তো সায়ন্তনী কষ্ট পাবে, কিন্তু এই মুহূর্তে দুটো মানুষের ভালো থাকা একজনের ভালো থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে এটা শুধু মাওশিয়াত আর ইমনের জন্য নয়। সে চায় ইমন আর তার সম্পর্ক যাতে ঠিক হয়ে যায়। শুধু কিছু ভুলের জন্য কি সে নিজের ভাইকে হারিয়ে ফেলবে? অর্ণিকা আজ স্কুলে যায়নি। সকাল থেকে নিজের ঘরে বসে আছে। তুর্য তার ঘরে বসে গানের ভিডিও শুট করছে। আহনাফ আর তাহমিদ তাকে সাহায্য করছে। হঠাৎ তুর্য বলে ওঠে, টুইঙ্কেল কোথায়? আহনাফ বলল, দাঁড়া, আমি দেখে আসি। সে ঘরের বাইরে এসে দেখলো অরুণিকার ঘরের দরজা আটকানো। আহনাফ দরজা 2-3 বার টোকা দেওয়ার পরও অরুণিকা দরজা খুলছে না। তাই সে ঘরে ঢুকে পড়ে। দরজা খুলে অরুণিকাকে দেখে আহনাফ চমকে উঠল। অবাক হয়ে বলল, কি করছো তুমি? অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে চুপ করে রয়। আহনাফ আবারও বলে, এগুলো কি? তোমাকে দেখতে কেমন লাগছে? আহনাফের কণ্ঠ শুনে তুর্য আর তাহমিদ এসে দেখলো পুরো ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। অরুণিকা 2-3টে জামা একসাথে পেঁচিয়ে রেখেছে। ঠোঁটের আশেপাশে লিপস্টিক লাগানো। তাহমিদ কাপড়গুলো মেঝে থেকে তুলে অরুণিকার সামনে বসে বলে, এগুলো কি করছে? অরুণিকা মুখ নামিয়ে বলল, বউ সেজেছি। অরুণিকার কথা শুনে আহনাফ আর তুর্য অবাক হলো। পরক্ষণেই তুর্য হেসে বলে, কার বউ সেজেছে? অরুণিকার কোনো উত্তর দিল না। সে তুর্যের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়। তাহমিদ বলে, যাও ওয়াশরুমে যাও, মুখ ধুয়ে আসো। অরুণিকা পেঁচানো জামা কাপড়গুলো খুলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো। তার মুখে এখনো লিপস্টিকের দাগ রয়ে গেছে। কাজলে চোখের নিচে লেপটে গেছে। তাহমিদ তাকে আবারও ওয়াশরুমে নিয়ে যায়। তারপর নিজ হাতে তার মুখ ধুয়ে দিল। যাওয়ার আগে তুর্য আর আহনাফকে রুমটা পরিষ্কার করে ফেলার জন্য বলল। এদিকে সন্ধ্যায় অরুণিকার মন খারাপ করে বসে আছে। আহনাফ তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার পাশে এসে বসে। জিজ্ঞেস করে, কি হয়েছে? মন খারাপ কেন? অরুণিকা মলিন মুখে বলল, জানো, আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, সবাই শাড়ি পরবে, বউ সাজবে, নাচবে, ছড়া বলবে। টিচার বলেছে ওদেরকে প্রাইজ দেবে, কিন্তু আমার কাছে তো শাড়ি নেই। আমি শাড়ি পরতেও পারি না, ভালো করে নাচতেও পারি না। আমার বান্ধবীরা কত সুন্দর করে নাচতে পারে, একদম শতু আপুর মতো করে। আমি তো ছড়াও বলতে পারি না। ছড়া কেন বলতে পারবে না? আমি যে ছড়াগুলো জানি সেগুলো বাকিরা বলবে, একই ছড়া দুজন বলতে পারবে না। আচ্ছা, আমি তোমার জন্য একটা ছড়া খুঁজে আনবো, তুমি মন খারাপ করো না। কিন্তু আমি ছড়া বলবো না, আমি শাড়ি পরবো, আমার কাছে একটাও শাড়ি নেই। বাচ্চাদের তো শাড়ি থাকে না,
তুমি বড় হলে তারপর শাড়ি পরবে, ঠিক আছে? না, আমি শাড়ি পরবই পরবো। ইভান ঘরে ঢুকে অরুণিকার চেঁচামেচি শুনে বলে। ও চিৎকার করছে কেন? আনা পুরো ব্যাপারটা বলতে